দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। রেসপন্স করো কেউ, দেখা যাচ্ছে কিছু? স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। समय पर फोन सर क्लास टेस्ट জি স্যার দেখা যাচ্ছে স্যার। দেখ দেখ স্যার ভিডিও সাউন্ড অফ করা স্যার। ঠিক আছে, এই পর্যন্তই ছিল। দেখতে পাচ্ছি সবাই? জি স্যার দেখতে পাচ্ছি স্যার, ওই যে কুমির গরুকে খাওয়া পর্যন্ত দেখছি। কৌশিক, জি স্যার। তুমি বলো কি বোঝা গেছে, ভিডিওটা কেন দেখানো হলো তোমাদের? স্যার আমি আপনাকে যেটা বুঝলাম সেটা হচ্ছে কোনো কিছু না বুঝে শুনে হুট করে ডিসিশন নেওয়া ঠিক না। 50 রূপম, 1750। ইয়েস স্যার। তুমি কিছু বুঝতে পারছো? স্যার ওই কুমিরটা স্যার বেঁচে থাকার জন্য স্যার, মানে সেখানে গাছের গুঁড়ির মতো একটা ইয়া করেছিল, যে এই কারণে বুঝতে পারে নাই, মানে বেঁচে থাকার জন্য স্যার, বেঁচে থাকার তাগিদ, খাদ্যের জন্য। এই কথার অর্থ কি দাঁড়াইলো, বুঝতে পারছো না পারো না? এটাই তো বুঝলাম। তোমাদের কথাতে আমি তো বুঝতে পারতেছি না, তোমরা বুঝতে পারছো না পারো নাই? না স্যার বোঝা যায়নি, কি যে বলতে বুঝাইছে এটা। কেউ বুঝো নাই? আমি স্যার সাদমান সাকিব। কেউ একজন? এটা মেবি স্যার হাইব্রিড ভিগোরের এক্সাম্পল হতে পারে স্যার। মানে সবাই যেটা ভাবতেছে এটা গাছের টুকরা, মানে একটা ভাবতেছে এটা কুমির। মানে একজনের পারফরমেন্স সবার থেকে এভারেজ, মানে ওটা সবচেয়ে আগে, মানে বেশি এভারেজ পারফরমেন্স থেকে ওটা আর কি সবার উপরে পারফরমেন্স একটা, আর বাকিগুলা ভাবছে ওইটা মানে এভারেজ যেটা ভাবে যে গাছের টুকরা এরকমই হয়তো একটা। এটা অর্থ হচ্ছে যে কাউকে বোঝানোর জন্য নিজের জীবন দেওয়া যাবে না, বুঝতে পারছো? হুম? জি স্যার বুঝলাম। জি স্যার। মহেশ পণ্ডিত, सर বুঝতে পারছো? यस सर কি বুঝছো? হুম? কথা বলো सर না কেন? सर नेटवर्क प्रॉब्लम सर তুমি কি ভিডিওটা দেখতে পারছো না পারোনি? पारो सर अरे सर হুম? তো কি বুঝছো नेटवर्क ভিডিওটা তোমাকে দেখানো? কি বুঝছো ভিডিওতে? তুমি এত স্লো কেন? सर नेटवर्क स्लो আছে স্যার। তোমার কথা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি, আর যখন জিজ্ঞেস করতেছি কি বুঝছো তখনই নেটওয়ার্কটা স্লো হয়ে যাচ্ছে নাকি? হুম? কে বুঝছো একটু বলো। স্যার এটা
মানে কাউকে ইমপ্রেস করার জন্য না বুঝে মানে কোনো ভুল ডিসিশন নেওয়াটা স্যার ঠিক না। হুম, আচ্ছা ঠিক আছে, যারা যারা বুঝছো, এটা একটা বিনোদনের জন্য, তো বেশি কিছু মাথায় নেওয়ার দরকার নাই। আমাদের আজকের যে টপিকস, অনেক পিছায় পড়ছে আমরা গতদিন ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে কন্টিনিউ করা যায়নি। যাই হোক, আজকে আমরা যে চ্যাপ্টার কন্টিনিউ করবো আগের চ্যাপ্টারের, সেখানে হচ্ছে হেটেরোসিস বা হাইব্রিড ভিগর পর্যন্ত আমরা পড়ছিলাম আগের দিন। আমরা বলছি যে যখন নেক্সট জেনারেশনের পারফরমেন্স আগের জেনারেশনের চেয়ে বেশি হবে, এভারেজের চেয়ে বেশি হবে, তখন তাদেরকে আমরা বলবো হেটেরোসিস অর হাইব্রিড ভিগর। নেক্সট হচ্ছে কোলাটেরাল রিলেটিভস। কোলাটেরাল রিলেটিভস হচ্ছে পিতার সাথে পুত্রের সম্পর্ক বা অ্যানসেস্টার্সের সাথে প্রয়োজনীয় সম্পর্ক ছাড়া যে সম্পর্কগুলো এক্সিস্ট করে, যেমন ব্রাদার্স, সিস্টার্স, আঙ্কেলস, কাজিন, যেটাতে ফাদার এবং সন্তানের রিলেশন থাকবে না, সেটাই হচ্ছে কোলাটেরাল রিলেটিভস। নেক্সট হচ্ছে কোরিলেশন। যে কোনো দুইটা ট্রেট পরস্পরের সাথে যদি কোনো সম্পর্ক থাকে, রিলেশন তো জানোই, যদি কোনো রিলেশন থাকে, যে পদ্ধতিতে আমরা পরিমাপ করব যে কতটুকু সম্পর্ক আছে তাদের মধ্যে, সেটাকে বলবো কোরিলেশন। এটার একটা স্কেল আছে -1 থেকে +1 পর্যন্ত। কি 72 মূর্তি রয়? আছো তুমি? স্যার আছে স্যার। তুমি কোরিলেশন বলতে বুঝতে পারছো কিছু? না স্যার, ততটা ভালো বুঝি নাই। আমি বলছি যে যারা যারা বুঝবা না তারা কথা বলবা যে আমি বুঝি নাই, আর যারা বুঝে গেছো তাদেরকে নিয়ে আমার কোশ্চেন না, যারা বুঝে নাই তাদেরকে নিয়ে কোশ্চেন। হেটারোসিস বুঝতে পারছো? হেটারোসিস মূর্তি রয়? না স্যার। তুমি কি ঘুমাচ্ছিলে না নাকি? স্যার, আর একটু পড়তে হবে। আমি যে বাংলায় বললাম, তুমি কি নেপাল থেকে আসছো না ভুটান থেকে আসছো নাকি বাংলাদেশি? কোথায় তোমার বাসা, কোথায়? স্যার দিনাজপুর, চিরিবন্দর থানা। তোমাকে বলছি বাংলাদেশ না নেপাল না ভুটান, তুমি বলছো দিনাজপুর। তোমার বাসা বাংলাদেশে, আমি বাংলায় বললাম। হেটারোসিস কথার অর্থ হচ্ছে যে নেক্সট জেনারেশন বা প্রোজেনির পারফরম্যান্স যখন প্যারেন্টস এর থেকে বেশি হবে, তখন সেটা হচ্ছে হেটারোসিস আর হাইব্রিড ভিগর। কি বুঝতে পারছো এখন? 72 জি স্যার, বুঝতে পারছি। জি কি স্যার, বলছি বুঝতে বলতো? পারছি। স্যার, প্রজনীর পারফরম্যান্স যখন প্যারেন্টস দের থেকে বেশি হবে, সেটাকে বলা হয় হাইব্রিড ভিগর। অর্থাৎ তাদের কাকে বলা হবে? প্রোজেনিকে বলা হবে না প্যারেন্টস কে বলা হবে? প্রজনীকে বলা হবে হাইব্রিড ভিগর। কোরিলেশন বলছে যে কোনো দুইটা ট্রেটের মধ্যে যে সম্পর্ক থাকবে সেটা হচ্ছে কোরিলেশন। যে কোনো দুইটা ট্রেট। এখন বলা হয় যে একটা ছোটবেলায় একটা কবিতা ছিল, তোমাদের ছিল কিনা জানি না, কালো গায়ের দুধ, মানে মা তার সন্তানকে বোঝাচ্ছে যে তাকে কালো গায়ের দুধ খাওয়ানো হবে। এখানে দুইটা ট্রেট আছে, একটা হচ্ছে গায়ের কালার কালো, আর একটা হচ্ছে দুধ। তার মানে বোঝা যাচ্ছে যে
মিল্ক এর সাথে বডি কালারের রিলেশন বোঝাইতে গেছে, যে যদি মিল্ক বডি কালার ব্ল্যাক হয় তাহলে মিল্কটা অবশ্যই বেশি নিউট্রিশিয়াস। এই জন্য বলে যে কালো গায়ের দুধ খাওয়াবে তার বাচ্চাকে। তাহলে এখানে দুইটা ট্রেটের কথা হচ্ছে পজিটিভ রিলেশন, মানে যদি গায়ের কালার কালো হয় তাহলে তার মিল্কটা নিউট্রিশিয়াস হবে, এটাকে বলে পজিটিভ কোরিলেশন। একটা ভালো হলে আরেকটা ভালো হয়, এটা পজিটিভ, আর একটা বাড়লে আরেকটা কমলে সেটা হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছো? 72 ইয়েস স্যার, বুঝতে পারছি। কোরিলেশনের রেঞ্জ কত টেবিল স্কেলের মধ্যে যদি মাপি? -1 থেকে +1 পর্যন্ত, +100 পর্যন্ত। +1 এখানে 100 হয়ে গেছে কেমন করে? -1 থেকে +1 মনে থাকবে? জি স্যার। ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই। কোয়ালিটেটিভ ট্রেট। আমরা বলছিলাম যে ট্রেট অনেক ধরনের হতে পারে, যেহেতু এখনো প্র্যাকটিক্যাল শুরু হয়নি, প্র্যাকটিক্যালের মধ্যে ট্রেটের বিষয়টা আছে। তো কোয়ালিটেটিভ ট্রেট এবং কোয়ান্টিটেটিভ ট্রেট। কোয়ালিটেটিভ ট্রেট হচ্ছে যেটা অল্প কিছু জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যেটা খালি চোখে দেখা যাবে, পার্থক্য, ডিস্টিংগুইশ ক্যারেক্টারিস্টিক্স, ক্লিয়ার ডিস্টিংশন। কোয়ালিটেটিভ ট্রেট এখানে বলবে যে মাথার শিং আছে নাকি শিং নেই, মেল নাকি ফিমেল, এটা হচ্ছে কোয়ালিটেটিভ ট্রেট। আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ট্রেট। কোয়ান্টিটেটিভ ট্রেট অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শার্প ডিস্টিংশন নেই। এটাকে বোঝার জন্য একই ধরনের ইউনিট হবে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন মিল্ক প্রোডাকশন কারো 5 লিটার কারো 6 লিটার, একই দেখতে একই রকম, তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু তাদের মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে কম বেশির জন্য বলতেছি যে এটা 5 লিটার এটা 6 লিটার। কিন্তু যদি মিল্ক না দেয় তাহলে কোনো বোঝার উপায় নাই যে কোনটা আলাদা। গায়ের কালার এক, ফ্যামিলি এক, পিতামাতা এক, কিন্তু আমরা মিল্ক প্রোডাকশন দেখবো যে কোনটা 5 লিটার কোনটা 6 লিটার। তাহলে কোয়ালিটেটিভ ট্রেড আর কোয়ান্টিটেটিভ ট্রেড বোঝা গেছে? হাজ্জাজ খান 45। ইয়েস স্যার। তাহলে অল্প সংখ্যক জিন দ্বারা, একটা বা দুইটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন ট্রেড? কোয়ালিটেটিভ ট্রেড না কোয়ান্টিটেটিভ ট্রেড? স্যার প্রশ্নটা আবার একটু স্যার। অল্প সংখ্যক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন ধরনের ট্রেড? কোয়ালিটেটিভ স্যার, ট্রেড qualitative trade। আর স্যার, কোয়ালিটেটিভ qualitative trade। ট্রেড আর স্যার quantitative অধিক সংখ্যক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় স্যার, কিন্তু বাহ্যিক ভাবে অত ভালোভাবে বোঝা যায় না। আমি বলছি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অল্প সংখ্যক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোয়ালিটেটিভ ট্রেড, আর বেশি সংখ্যক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোয়ান্টিটেটিভ ট্রেড। কোয়ান্টিটেটিভ ট্রেড। ঠিক আছে, এরপরে আমরা আসি মিউটেশন। ডিএনএ সিকোয়েন্সের মধ্যে যদি কোনো ধরনের চেঞ্জ হয়, ডিএনএ এর মধ্যে থাকে না অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এই যে বিভিন্ন সিকোয়েন্সটা থাকে, এই সিকোয়েন্সটার মধ্যে যদি কোনো কারণে চেঞ্জ হয় তাকে আমরা বলবো মিউটেশন। মিউটেশন ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। এরপরে হচ্ছে সিলেকশন, দ্য প্রসেস অফ ডিসাইডিং হুইচ অ্যানিমেল উইল বি দ্য প্যারেন্টস অফ দ্য নেক্সট জেনারেশন। এই কথার অর্থ হচ্ছে পরের জেনারেশনে কে ফাদার মাদার হবে এটা আমরা সিলেক্ট করে দিব, এটাকেই বলে সিলেকশন। নেক্সট
সিলেকশন ডিফারেন্সিয়াল, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবা, না বুঝলে জিজ্ঞেস করবা। তোমরা সবাই চুপচাপ থাকো, হয়তো সবাই খুব ভালো বুঝতেছো অথবা কেউই বুঝতেছো না। সিলেকশন ডিফারেন্সিয়াল আমরা বলতেছি যখন আমরা একটা প্যারেন্টস সিলেক্ট করব, ফাদার এন্ড মাদার, কোন একটা গ্রুপ থেকে ফাদার এন্ড মাদার সিলেক্ট করব। এখন একটা গ্রুপের তো একটা এভারেজ পারফরমেন্স থাকবে, যে এই গ্রুপের 5টা ফিমেল আছে, তাদের মিল্ক প্রোডাকশন 6 লিটার পার ডে এভারেজ, কোনটা 6 দেয়, কোনটা 4 দেয়, কোনটা 8 দেয়, এভারেজে দেখা যাচ্ছে যে তাদের মিল্ক প্রোডাকশন হচ্ছে 6 লিটার পার ডে। এখন ওখান থেকে আমরা একটা ফাদার এবং একটা মাদার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তাদের যে পারফরমেন্স, তাদের যে প্রোডাকশন পারফরমেন্স, সেটার যদি আগেরটার থেকে কত পার্থক্য, আগের মানে তাদের বেস্ট পপুলেশনের যদি আমরা ধরো 6 লিটার পার ডে হয়, তাদের আমরা একটা ফাদার মাদার নিব যাদের পারফরমেন্স হচ্ছে 4 লিটার পার ডে। তাহলে এখানে সিলেকশন ডিফারেন্স কত হবে? চুপচাপ 52। নাজমা, মোবাইল অন করে রেখে তুমি কি ঘুমায় গেছো নাকি? অ্যাটেন্ডেন্স এখান থেকে বাদ চলে যাবে। 52 অ্যাবসেন্ট। আমি আগেই বলছি ক্লাসের সময় মনোযোগ থাকলে থাকবা, নাইলে ক্লাস করার দরকার নাই। ঠিক আছে, নেক্সট সিলেকশন ডিফারেন্সিয়াল, তাহলে বুঝছো, সবাই বোঝা যাচ্ছে। নেক্সট সিলেকশন রেসপন্স। Selection response is how much you make when meeting the selected parents, মানে কোন একটা গ্রুপ থেকে একটা প্যারেন্টস সিলেক্ট করার পরে তাদের বাচ্চার যে পারফরম্যান্স হবে সেটা আগের পারফরম্যান্স থেকে কত বেশি। মিটিং করানোর পরে তুমি যে পারফরম্যান্সটা পাবে সেটা আগের যে গ্রুপের পারফরম্যান্স ছিল তার থেকে কত বেশি, এটা হচ্ছে সিলেকশন রেসপন্স। সিলেকশন ডিফারেন্সিয়াল আর সিলেকশন রেসপন্স কিন্তু মিক্স করে ফেলা যাবে না। নেক্সট, আমরা কিছু সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন সম্পর্কে জানবো যারা অ্যানিমেল ব্রিডারের উপরে কাজ করেছেন। প্রথমে আমরা যাকে বলবো ফাদার অফ অ্যানিমেল ব্রিডিং, ওনার নাম হচ্ছে রবার্ট বেকওয়েল। 1700 বিজ্ঞানী, উনি সর্বপ্রথম ব্রিডিং নিয়ে কাজ করছেন। 3 ধরনের অ্যানিমেল নিয়ে কাজ করছেন উনি। একটা হচ্ছে শায়ার হর্স, লিস্টার শিপ, লং হর্ন ক্যাটল। একটা ঘোড়ার প্রজাতি, একটা ভেড়ার প্রজাতি এবং একটা ক্যাটেলের প্রজাতি বা গরুর প্রজাতি। এই 3টা অ্যানিমেলের ক্ষেত্রে উনি প্রথম ব্রিডিং নিয়ে কাজ করছেন। উনি কি কি নিয়ে কাজ করছেন ব্রিডিং এর? ইনব্রিডিং এবং প্রোজেনি টেস্টিং। ইনব্রিডিং কি? শাকিল আহমেদ 44। স্যার শুনতে পাচ্ছ? জি স্যার। ইনব্রিডিং কি? স্যার ইনব্রিডিং হচ্ছে স্যার মানে একই প্রজাতির প্যারেন্টস এর মাধ্যমে মধ্যে স্যার যে ব্রিডিংটা হবে স্যার। কিছুটা ধারণা আছে। আমরা বলছিলাম যে ইনব্রিডিং হচ্ছে রিলেটেড অ্যানিমেলের মধ্যে ব্রিডিং হবে। রিলেটেড অ্যানিমেল যাদের মধ্যে সম্পর্ক থাকবে,
পিতা সন্তান, মাতা সন্তান, চাচা, বা যেভাবে এনিমেলের সম্পর্কগুলা যদি আমরা চিন্তা করি, মানে যাদের মধ্যে কোনো না কোনো ভাবে রিলেশন থাকবে, ব্লাড রিলেশন, বলে না যে রক্তের সম্পর্ক, জি জি স্যার। এই ধরনের। ঠিক আছে, ফাইন। নেক্সট 66, ফাতেমা ইয়াসমিন। Yes, sir. প্রোজেনি টেস্টিং কি বলতো? Sir, protein testing. Sir, পারবো না স্যার। 67, স্যার, প্রোজেনি টেস্টিং কি? স্যার অফস্প্রিং এর পারফরম্যান্স দেখে প্যারেন্ট সিলেকশন করা হয়। ফাইন। মেইন কথা হচ্ছে যে পরের জেনারেশনের পারফরম্যান্সটা দেখতে হবে। সন্তানের পারফরম্যান্স দেখে যদি আমরা পিতা মাতা সিলেক্ট করি, সেটা হচ্ছে প্রোজেনি টেস্টিং। তাহলে এই যে ভদ্রলোক রবার্ট বেকওয়েল, উনি ইনব্রিডিং এবং প্রোজেনি টেস্টিং নিয়ে কাজ করছিলেন শায়ার হর্স, লিস্টারশিপ এবং লংহর্ন ক্যাটেলের উপরে। এই জন্য এনাকে বলা হয় ফাদার অফ এনিম্যাল ব্রিডিং। নেক্সট, গ্রেগর জোহান মেন্ডেল। এর সম্পর্কে তো আমরা সবাই জানি, তোমরা লেভেল 3 তেও অনেক কিছু পড়ছো, এর সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। চার্লস ডারউইন। আমরা যেহেতু সিলেকশন নিয়ে কাজ করব, নেক্সটে চার্লস ডারউইন বিজ্ঞানী, ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি বলছে কি, চার্লস ডারউইনের বিখ্যাত উক্তিটা কি, কে বলতে পারবা? স্যার ওই যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, যে প্রকৃতিতে যোগ্য সেই টিকে থাকতে পারবে, যোগ্যতমের রাই টিকে থাকে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ফাইন। নেক্সট আমরা চলে যাই সেওয়েল রাইট। ইনি আমেরিকান একজন বিজ্ঞানী। কোড কালার, কোড ক্যারেক্টারস যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সমিট হয়। কোড কালার তো বুঝো তাই না? স্যার গায়ের কালারটাই তো কোড কালার। গায়ের কালার কোড কালার। নেক্সট, রোনাল্ড ফিশার, স্ট্যাটিস্টিশিয়ান। আমরা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্স আমাদের কাজে লাগবে। এই ভদ্রলোকই হচ্ছে স্ট্যাটিস্টিশিয়ান, যিনি প্রথম স্ট্যাটিস্টিক্সকে অ্যানিমাল ব্রিডিং এর সাথে সিলেকশনে কাজে লাগিয়েছিলেন। রোনাল্ড ফিশার। জে লাশ, ইনি হচ্ছে ফাউন্ডার অফ সায়েন্স অফ অ্যানিমাল ব্রিডিং, মানে অ্যানিমাল ব্রিডিংটা যে একটা সায়েন্স, ইনি এটা প্রথম প্রতিষ্ঠিত করছেন। আগে যে যার মতো করে ব্রিডিং করেছে, কিন্তু এটা যে একটা সায়েন্স, ইনি এটা এস্টাবলিশ করছেন। জে লাশ, এটা ফাউন্ডার অফ অ্যানিমাল ব্রিডিং। ফাদার আলাদা, ফাউন্ডার আলাদা, এটা কিন্তু মনে রাখবা। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রথম দিনের ক্লাস। নেক্সট আমাদের পরের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের যে চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে ভ্যারিয়েশন নিয়ে। কি নিয়ে? ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন সম্পর্কে কিরকম ধারণা আছে? 17-1 সুধীর দাস। ইয়েস স্যার। ভ্যারিয়েশন বলতে তোমার কি মনে হয়? রিসেম্বল টু চেঞ্জ ইন প্রোজেনি। বুঝি নাই। তুমি বাংলা, তুমি কি নেপাল থেকে আসছো? ইয়েস স্যার। মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? স্যার মানে প্রোজেনিতে যে চেঞ্জ থাকে, ইন্ডিভিজুয়ালের মধ্যে যে চেঞ্জ থাকে, এক প্রাণীর মধ্যে মানে যে প্রোজেনি থাকবে ওর মধ্যে যে চেঞ্জ আসবে, প্যারেন্টস থেকে যে একটু অল্প চেঞ্জ থাকে। একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের মধ্যে চেঞ্জ, আর একটা হচ্ছে প্যারেন্টস আর প্রোজেনির মধ্যে ডিফারেন্স। কোনটা তোমার মনে হয় ভেরিয়েশন? প্যারেন্টস আর প্রোজেনির মধ্যে যে ডিফারেন্স আছে। আর যদি দুইটা ইন্ডিভিজুয়ালের মধ্যে ডিফারেন্স হয় সেটা? এটা স্যার জানি না। তাই আমরা ভেরিয়েশনের সম্পর্কে জানার চেষ্টা করি।
The world of living beings have not any two individuals which are alike in response to all characters. এই কথার অর্থ হচ্ছে এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে তারা কখনোই একটার সাথে আরেকটা সম্পূর্ণভাবে মিলবে না, যদিও দেখতে একই রকম হয়। তাহলে ডাইভার্সিটি ইন দ্য ভ্যালু এন্ড কোয়ালিটি অফ ক্যারেক্টার্স, মানে ক্যারেক্টার্স এর ভ্যালু মানে মান এবং কোয়ালিটি, যদি এই দুইয়ের মধ্যে যে ডাইভার্সিটি, এটাকে আমরা বলবো ভেরিয়েশন। Phenotypic variation refers to the observable or measurable differences among individuals within a population for a particular trait. আবার phenotypic variation একটা হচ্ছে ভেরিয়েশন, বিভিন্ন রকম হতে পারে, এর মধ্যে একটা হচ্ছে phenotypic variation। আমরা যদি বলি যে phenotypic variation হচ্ছে এমন এক ধরনের ভেরিয়েশন যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের কোনো একটা পপুলেশনের মধ্যে কোনো একটা নির্দিষ্ট ক্যারেক্টারের উপর ভিত্তি করে কি ধরনের পার্থক্য। ধরো একটা ছাগলের গ্রুপ আছে বা ছাগলের পপুলেশন আছে, তার মধ্যে কোনো ছাগলের শিং আছে, কোনো ছাগলের শিং নেই, ট্রেড হচ্ছে শিং থাকা না থাকা। তাহলে এখানে পার্থক্য হচ্ছে কতগুলো শিং থাকবে কতগুলো থাকবে না, এটাই হচ্ছে ফিনোটাইপিক ভেরিয়েশন। আবার আমরা বলি কোট কালার, কতগুলো কালো হবে কতগুলো সাদা হবে কতগুলো ব্রাউন হবে আর কতগুলো মিক্সচার হবে, তাহলে কোট কালারের উপরেও ফিনোটাইপিক ভেরিয়েশন হতে পারে। তাহলে এটা হচ্ছে কোনো একটা অ্যানিমেল ব্রিডার যদি কাজ করতে যায়, অ্যানিমেল ব্রিডিং নিয়ে কাজ করতে গেলে তাকে অবশ্যই কোনো কিছুর উপর ভিত্তি করে কাজ করতে হবে। আমার কাছে একটা সাদা আছে খরগোশ, একটা কালো আছে, আমি যদি এখন এদের মেটিং করাই তাহলে এদের বাচ্চাগুলো কিছুগুলো সাদা হবে কিছুগুলো কালো হবে কিছুগুলো মিক্সচার হবে। কিন্তু আমার কাছে যদি জেনারেশন থেকে জেনারেশন শুধু সাদাই খরগোশ থাকে, তাদের মধ্যে ব্রিডিং করানোর পর দেখা যাবে যে 99%ই সাদা বাচ্চা হবে। তাহলে এদের মধ্যে ব্রিডিং করায় আমরা তেমন কোনো উন্নতি ঘটাতে পারবো না। এই জন্য অবশ্যই পার্থক্য থাকতে হবে, ভেরিয়েশন থাকতে হবে দুটো এনিমেলের ক্ষেত্রে ব্রিডিং করানোর জন্য। এই জন্য আমরা বলতেছি ব্রিডিং এর র ম্যাটেরিয়াল তো বুঝো, র ম্যাটেরিয়াল কি? এটা বিল্ডিং এর র ম্যাটেরিয়াল কি? সিমেন্ট রড ব্রিক্স এগুলা মূলত কাঁচামাল। র ম্যাটেরিয়াল হচ্ছে কাঁচামাল, যেগুলো ছাড়া বিল্ডিং তৈরি করা যাবে না। এরকম ব্রিডারের ক্ষেত্রে র ম্যাটেরিয়াল হচ্ছে ভেরিয়েশন। আমরা যদি কোনো অ্যানিমেল সিলেক্ট করতে চাই অনেকগুলো অ্যানিমেলের মধ্যে থেকে, তাদের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, সবগুলো অ্যানিমেল, ধরো একটা ডেয়ারি অ্যানিমেল, 10টা ডেয়ারি ক্যাটেল আছে, 10টারই মিল্ক প্রোডাকশন 10 লিটার পার ডে। তাহলে আমাদেরকে যদি বলা হয় এখান থেকে আপনি একটা ভালো অ্যানিমেল সিলেক্ট করেন, তাহলে কি এটা সম্ভব? বা বলে যদি একটা কম পারফর্মিং অ্যানিমেল বাদ দেন, তাহলে কি সম্ভব? সুধীর দাস 71। हेलो यस सर। সম্ভব? सर एक बार नेटवर्क प्रॉब्लम है, একটু শুনি নাই। তোমার শুধু নেটওয়ার্কই প্রবলেম হয়। পাহাড়ের উপরে আসছো নাকি তুমি? কাঠমান্ডুতে না কোথায় থাকো? না স্যার সাইড এরিয়াতে আসছি একটু। তিথি সূত্রধর 94। জি স্যার। তুমি যদি একজন অ্যানিমেল ব্রিডার হও, তোমাকে যদি একটা গ্রুপ অফ অ্যানিমেল থেকে বাদ দিতে বলা হয় যে এখান থেকে আপনি 2টা অ্যানিমেল বাদ দিন 10টার মধ্যে, যাদের সবারই মিল্ক প্রোডাকশন 10 লিটার পার ডে, তুমি কোনটা কোনটা বাদ দিবা? স্যার বাদ দেওয়া যাবে না এইভাবে। কেন বাদ দেওয়া যাবে না? কেন বাদ দেওয়া যাবে না? স্যার ভেরিয়েশনের জন্য, মানে কোয়ালিটি। কি কোয়ালিটি বলো? স্যার কোয়ালিটি অফ ক্যারেক্টারস এর জন্য স্যার বাদ দেওয়া যাবে না।
কি সেই কোয়ালিটি অফ ক্যারেক্টারসটা কি? অপূর্ব তরফদার 27 মূলত করি। কি কি কারণে বাদ দেওয়া যাবে না? বাদ দেওয়া কি যাবে না নাকি? স্যার যাবে না, কারণ এখানে সবারই পারফরমেন্স একই রকম। সবার পারফরমেন্স একই রকম হওয়ার কারণে বাদ দেওয়া যাবে না। আমি বলতেছি যে ব্রিডারের কাজ করার জন্য অবশ্যই ডিফারেন্স থাকতে হবে, ভেরিয়েশন থাকতে হবে, তাইলে এনিম্যাল ব্রিডার কাজ করতে পারবে। যদি একটা বিল্ডিং এর মিস্ত্রিকে বলা হয় যে তোমার এখানে সবগুলাই রড, তুমি একটা বিল্ডিং বানাও, তোমার কোনো ইট নাই বা সবগুলাই ইট আছে, সবগুলাই রড আছে, কিন্তু কোনোটা চিকন রড নাই, কখনো তাকে চিকন রড লাগবে, কখনো মোটা রড লাগবে, কোন জায়গায় তাকে ছোট রড লাগবে, কোন জায়গায় বড় রড লাগবে। যদি এরকম না থাকে তাহলে সে কিন্তু বিল্ডিং বানাতে পারবে না। এই জন্য ভেরিয়েশনটা খুবই জরুরি। নেক্সট হচ্ছে কজেস অফ ফেনোটাইপিক ভেরিয়েশন। ফেনোটাইপিক ভেরিয়েশনের কি কি ধরনের কারণ আছে? আমরা যদি খোলা মাথায় বলতে চাই তাহলে 4 ধরনের কারণ সাধারণত কাজ করে ফেনোটাইপিক ভেরিয়েশনের কারণে। প্রথমে আমরা বলছি জিনোটাইপিক ভেরিয়েশন, environmental variation, variation due to genotype environment interaction, or variation due to genotype environment association. শোনা যাচ্ছে? Yes, sir. ঠিক আছে, আমি তোমাদের 2 মিনিট ছেড়ে দিচ্ছি। 2 মিনিট তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো, 2 মিনিট পরে আমি আসতেছি আবার। ওকে স্যার। হ্যালো, বলো। আচ্ছা স্যার কি আমার রুল ডাকছিল রে, আমার নেটের প্রবলেমের কারণে হচ্ছে মাঝখানে কানেক্ট থাকতে পারিনি। লাস্টে বলবো, লাস্টে। আর না না প্রেজেন্ট দিচ্ছে তো, এমনি হচ্ছে পড়ার মাঝখানে ডাকছিল নাকি তাই বলতেছি। হ্যাঁ ডাকছিল জেনেটিক তুমি কয় ওই যে এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন কি ক ওটা কত না ডাকছিল। 3 নাম্বারটা বল, ভেরিয়েশন ডিউ টু জিনোটাইপ এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন। এটা কি জিনিস? তোকে আমি ফাইজলামো করতে বলছি? আমি তো সিরিয়াসলি বলতেছি। তো স্যার বলেই না এখনো। আমি বলতেছি আমি পারি না স্যার, পড়ায় নেন। আইডিয়া নাই, আইডিয়া কর কি হবে। এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন না? হ্যাঁ ইন্টারঅ্যাকশন মানে কি, জিনিসটা কি, তুই কি বুঝিস সেটা একটার সাথে আরেকটা হচ্ছে রিলেটেড থাকবে। আচ্ছা তোকে আয়শা তোকে জিজ্ঞাসা করছিল যে মাদার অফ এনিম্যাল ব্রিডিং কে? এই আশা, সিলেকশন ডিফারেন্সিয়াল কি একটু বুঝাই দে। সিলেকশন ডিফারেন্সিয়াল হচ্ছে মানে আমরা যখন এক প্যারেন্ট সিলেক্ট করব কোনো গ্রুপ থেকে, ঠিক আছে, তখন হচ্ছে যেমন ফাদার মাদার সিলেক্ট করব, তখন তাদের পারফরম্যান্সটা, ওই প্যারেন্টসের পারফরম্যান্সটা ওই গ্রুপের যে হচ্ছে মানে তোর এভারেজ যে পারফরম্যান্সটা থাকে কম না বেশি, মানে কত কম হবে মাইনাস। এটা আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বুঝতে পারছিস কোন বলতে কি বোঝাইলো তাই দেই। কি এসপি আছে ইয়াতে বাসায় আছে। এসপি আর তখনই আমার নেটের প্রবলেম হয়েছে। আরেকটা স্যার কি জন্য বললো যে কোন গ্রুপ থেকে প্যারেন্টস সিলেক্ট করার পর তাদের মানে প্রোজেনির পারফরম্যান্সটা আগের গ্রুপের থেকে কত বেশি হবে, সেটা একটা ছিল, কিন্তু ওইটা যে কি বলে ওইটা আমি লিখতে পারি নাই। ওইটা ছিল সিলেকশন রেসপন্স, মেটিং করার পর যে পারফরম্যান্স। তুমি লিখিস কেন রে? যা পড়াচ্ছ সব তো এখানেই আছে, সেটাই আছে, এগুলো তো দিবেই। কি করব বসে থেকে না লিখলে?
সাজ্জাদ কিছু বল। সিলেকশন ডিফারেন্সিয়ালে বেস পিপলটা বলতে কি বোঝাচ্ছে? কি এটা হচ্ছে বেস পপুলেশন। আমার কথা শোন, মনে কর একটা পপুলেশন থেকে তো ওই পপুলেশনে মনে কর 50টা আছে, তো 50টা থেকে তুমি মনে করবে না রে, সব তুমি মনে করবা। গড় এভারেজ গড় কৌশিক কেমন আছিস? এই তো রে ভালো, কি অবস্থা? এই তো কি করিস? কনক আমি তোকে বলি শোনা যায় না, আমরা জিয়া কি আর ইয়া কথা বলতেছে আউল ফাউল কবে আসছিস? শোন শোন, তোর হচ্ছে বেস পপুলেশনের পারফরম্যান্স সাপোজ হচ্ছে 6 লিটার পার ডে। হ্যাঁ এই এই আইসা আইটার সমস্যা কি? আইটার সমস্যা একটু কি? গল্প কনক আমাকে পরে পরে বলিস, মেসেঞ্জারে কল দিস। পরে তোর মেসেঞ্জারে দিস। কৌশিক ওর সাথে পার্সোনাল হ্যাঁ। ক্লাস নিতে হবে নাকি? আচ্ছা তাইলে কথা শেষ, ঠিক আছে? হ্যাঁ সুধীর ভাই নাকি আচ্ছা, তাহলে কথা শেষ। কথা শেষ হয়েছে তো? ওর মতো শেষ হয় নাই। তাহলে এ কর। রিমু কই? রিমুক ডাক দে, ওর দরকার আছে। এ ভুল কি হলো? রিমু আজকে ঘুম থেকে উঠছে। রিমু আছে ওই আছে। চিলাচিলি বন্ধ কর। রিমু, এ ক্লাস রিমু হেরে যাচ্ছে ওর ঘুমের কাছে। রিমু রেসপন্স না করলে কাই গান বাজায় রে? এই গান বাজায় কে? আচ্ছা নাজমা আসছে নাজমা যে অ্যাটেন্ডেন্স কাটা গেল। এ কৌশিক রে, কে রে? এ কৌশিক, কি রে অবস্থা তোমার? ফাইন, হাউ আর ইউ? এটা ই কার রে? ভাই মিউট করে ফেলো। শান্ত মিউট কর। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। 009 মাজারুল ইসলাম। মাজারুল ইসলাম স্যার শুনতে পাচ্ছি স্যার। আওয়াজ ক্লিয়ার না। 14 নিশাত তাসনিম। জি স্যার। আমরা কি কি ধরনের ফেনোটাইপিক ভেরিয়েশনের কারণ বলছি মনে আছে? স্যার হচ্ছে জেনেটিভ ভেরিয়েশন, এনভায়রনমেন্টাল ভেরিয়েশন, ভেরিয়েশন ডিউ টু জেনোটাইপ এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন, আর একটা আর কি? স্যার জেনেটিভ, আর একটা কি জানি ভুলে গেলাম। একটা ছিল ইন্টারঅ্যাকশন, একটা একটা হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। জি স্যার। ঠিক আছে, আমরা যদি শুরু করি। মিউট করো সবাই, আর আওয়াজ আসছে। 116 কে আতিয়ার রহমান 116 শাওন মাইক্রোফোন মিউট কর। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম জেনোটাইপিক ভেরিয়েশন। আমরা বলছি ফেনোটাইপিক ভেরিয়েশনের 4 ধরনের কারণ আছে। 4টার মধ্যে প্রথম হচ্ছে জেনোটাইপিক ভেরিয়েশন। যদি কখনো জেনোটাইপের কারণে ফেনোটাইপের পরিবর্তন হয়। এখন জেনোটাইপ কি ফেনোটাইপ কি এটা আমি ধরেই নিচ্ছি যে সবাই জানো। জেনোটাইপ হচ্ছে যখন ভিন্ন ভিন্ন এলিল বা জিন পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকবে, সেটাকে আমরা বলবো জেনোটাইপ। আর ফেনোটাইপ হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, বাইরে থেকে আমরা যেটা দেখব। তাহলে বোঝা যাচ্ছে যে ইন্টারনাল জেনোটাইপের পরিবর্তনের কারণে এক্সটার্নাল ফেনোটাইপের যে পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো জেনোটাইপিক ভেরিয়েশন। সাধারণত জেনোটাইপ
তৈরি হয় পিতার বা প্যারেন্টস এর দুইজনের কাছ থেকেই 50% করে জিন কন্ট্রিবিউশন হয় নেক্সট জেনারেশনের উপরে। পিতার থেকে অর্ধেক আসে, মাতার থেকে অর্ধেক আসে। তাই এটা বোঝা যাচ্ছে যে জেনোটাইপ এর কারণে যদি ফেনোটাইপের পরিবর্তন হয়, এটাকে আমরা বলবো জেনোটাইপিক ভেরিয়েশন। এই জেনোটাইপিক ভেরিয়েশন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এলিল কি মনে আছে? এলিল জি স্যার, ডিফারেন্ট ফর্ম অফ জিন ইজ কল্ড এলিল। আমি কাউকে জিজ্ঞেস করি, সে বলতে পারতেছে কিনা সেটা জিজ্ঞেস করি। 14 17 এ 14 কে? ইশাত তাসনিম। এ 17 এ 85 রোজি। জি স্যার। এলিল কি? এলিল স্যার ডিফারেন্ট ফর্মস অফ এ জিন। একটা জিনের ভিন্ন ভিন্ন রূপ, সেটাকে আমরা বলবো এলিল। এখন আমরা যদি ধরে নেই যে কোট কালারের জন্য দায়ী র‍্যাবিটের ক্ষেত্রে সি জিন যদি হয়, শোনা আছে? রিয়াজ শোনা যাচ্ছে। 73 বাইরে থেকে একটা সাউন্ড বাইরে থেকে। এই একটা মাইকিং আসছে কাছাকাছি। স্যার একটা সাউন্ড শোনা যাচ্ছে, বুঝতে পারতেছি না। এখন কি আওয়াজ আসতেছে? না স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে, আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি, সবাই একটু শোনার চেষ্টা করো। আমি বলছি যে র‍্যাবিটের কোট কালারের জন্য দায়ী যদি সি জিন হয়, তাহলে 4 ধরনের সি জিন আছে। একটা হচ্ছে ক্যাপিটাল সি, এটা ব্রাউন কালারের জন্য দায়ী। একটা সিএইচ মানে চিনচিলা, এই চিনচিলা ব্ল্যাক কালারের জন্য দায়ী। ব্ল্যাক কালার কিন্তু এর টিপ হবে হোয়াইট। টিপ মানে সামনের অংশ, গোটা লোমের সামনের অল্পটুকু অংশ ব্ল্যাক টিপ। বুঝতে পারতেছো? চিনচিলা হচ্ছে হোয়াইট ফার। আগের বার অনেক উল্টপাল্ট হয়েছিল, যে গোটা পশমটার কালার হবে হোয়াইট, কিন্তু টিপ মানে সামনের অংশটুকু হবে ব্ল্যাক। এটা হচ্ছে চিনচিলা। একটা বলছি হিমালয়ান, সি স্মল এইচ। হিমালয়ান হচ্ছে যে লোম সাদা হবে, কিন্তু কিছু কিছু জায়গায় কালো হবে, যেমন পায়ের নখ, নাকের অংশ, কান এবং লেজ, এগুলো হবে কালো। নেক্সট হচ্ছে স্মল সি, এটা হচ্ছে অ্যালবিনো। অ্যালবিনো মানে হোয়াইট। অ্যালবিনো অর্থ হোয়াইট। বোঝা যাচ্ছে? আমি বুঝতে পারতেছি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে। তাহলে আমরা 4 ধরনের এলিলের কথা বলছি। একটা হচ্ছে ক্যাপিটাল সি, এটার কালার হবে ব্রাউন কালার। চিনচিলা, সেটা হচ্ছে হোয়াইট ফার কিন্তু সামনের অংশ ব্ল্যাক, এটা মানে ব্ল্যাক টিপ হোয়াইট ফার। নেক্সট হচ্ছে হিমালয়ান, এটা হোয়াইট ফার কিন্তু শরীরের কিছু কিছু অংশ কালো হবে।
আর একটা হচ্ছে অ্যালবিনো বা হোয়াইট ফার স্মল সি। এখন আমরা যদি অ্যানালাইসিস করি যে এলিল গুলোর জেনোটাইপ তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে যে 4 ধরনের র্যাবিট আমরা পাবো, কিন্তু এদের বডি কালার হওয়ার কথা এক ধরনের, কিন্তু জেনোটাইপের চেঞ্জের কারণে কোট কালার হবে 4 ধরনের। বডি কালারের জন্য দায়ী সি, কিন্তু এলিলের ভিন্নতার কারণে, জিনোটাইপের ভিন্নতার কারণে তাদের 4 ধরনের বডি কালার পাওয়া যাবে। নেক্সট, এনভায়রনমেন্টাল ভেরিয়েশন। এনভায়রনমেন্টের কারণে যদি কোনো ট্রেটের উপরে প্রভাব পড়ে, এখন ধরো কোনো একটা ফিশকে যদি আমরা পানি থেকে তুলে ডাঙার মধ্যে রাখি বা পানি ছাড়া অবস্থায় রাখি, তাহলে তার কি বেঁচে থাকা সম্ভব হবে? না স্যার। 85 72 সন্তোষ রায়। জি স্যার শুনতে পাচ্ছি। বুঝতে পারতেছো আমরা কি বলতেছি? এনভায়রনমেন্টাল ভেরিয়েশন। জি স্যার, এনভায়রনমেন্টের কারণে যে ইন্ডিভিজুয়াল যে ভেরিয়েশন ওকে বলা যায় স্যার। কোন একটা অ্যানিমেল তার নিজস্ব এনভায়রনমেন্ট বাদ দিয়ে যদি অন্য এনভায়রনমেন্টে তাকে রাখা হয়, তাহলে তার যে পরিবর্তন তাকে আমরা বলবো এনভায়রনমেন্টাল ভেরিয়েশন। এই অ্যানিমেলটার নাম কি? বিয়ার স্যার। বিয়ার। স্যার পান্ডা। এই অ্যানিমেলের নাম পোলার বিয়ার। পোলার বিয়ার। পার্থক্য কি? পোলার বিয়ার 46 তুষার। আসো। নাই 76 শাহরিয়ার। জি স্যার। বললাম যে এই অ্যানিমেল দুটোকে চিনো? জি স্যার। কি এদের নাম কি? স্যার একটা স্যার বেয়ার, একটা পোলার বেয়ার। তো স্যার একটা বরফের দেশে থাকে, মানে যেখানে বরফ থাকে, সাদাটা শ্বেত ভালুক বলে। কেন 2 ধরনের পার্থক্য কেন? শুধু ভালুক তো এটা জাস্ট ওয়েদারের কারণে। এদের ফুড হ্যাবিট থেকে শুরু করে বডি কনফরমেশন একই, কিন্তু জাস্ট ওয়েদারের কারণে যে পোলার বিয়ার সে মেরু অঞ্চলে থাকে বা পোলার এলাকা থাকে যেখানে অনেক ঠান্ডা, সেখানে তাকে টিকে থাকতে হলে অনেক বেশি ফার হতে হবে তার শরীরে, এবং তাকে হোয়াইট কালার হতে হবে, নাহলে তাকে তার যে শিকার বা যাকে সে খাবে সে তাকে দেখে ফেলবে। এই কারণে তার মধ্যে একটা চেঞ্জ চলে আসছে এনভায়রনমেন্টে থাকার কারণে, ওই এনভায়রনমেন্টে টিকে থাকার কারণে। এটাই হচ্ছে এনভায়রনমেন্টাল ভেরিয়েশন। নেক্সট, এনভায়রনমেন্টাল ভেরিয়েশন বের করার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে। আমরা যদি কোনো অ্যানিমেলের ফিনোটাইপিক ভেরিয়েশন কতটুকু জানতে চাই, তাহলে তার জিনোটাইপিক ভেরিয়েশন এবং এনভায়রনমেন্টাল ভেরিয়েশনকে আমরা যদি যোগ করি, তাহলে টোটাল যে পাওয়া যাবে সেটাই হচ্ছে ফিনোটাইপিক ভেরিয়েশন। অর্থাৎ ফিনোটাইপিক ভেরিয়েশন ইকুয়াল টু জিনোটাইপিক ভেরিয়েশন প্লাস এনভায়রনমেন্টাল ভেরিয়েশন। আবার জিনোটাইপিক ভেরিয়েশন যদি আমরা বার করতে চাই, তাহলে 3 ধরনের ফ্যাক্টর লাগবে আমাদের: অ্যাডিটিভ জিন অ্যাকশন, ভেরিয়েন্স ফর ডমিনেন্ট জিন অ্যাকশন এবং ইপিস্ট্যাটিক জিন অ্যাকশন। কোনো একটা জেনেটিক ভেরিয়েশন যদি আমরা বের করতে চাই, তাহলে অবশ্যই অ্যাডিটিভ জিন অ্যাকশন, ডমিনেন্ট জিন অ্যাকশন এবং ইপিস্ট্যাটিক জিন অ্যাকশন, এই 3টার সমষ্টি হচ্ছে আমাদের জেনোটাইপিক ভেরিয়েশন। নেক্সট,
ভেরিয়েশন ডিউ টু জেনোটাইপ এনভায়রনমেন্ট ইন্টারাকশন। আমরা বলছি একটা হচ্ছে ভেরিয়েশন ডিউ টু জেনোটাইপ এনভায়রনমেন্ট ইন্টারাকশন, আর একটা হচ্ছে ভেরিয়েশন ডিউ টু জেনোটাইপ এনভায়রনমেন্ট অ্যাসোসিয়েশন। আসো তোমরা? জি স্যার শুনতেছি। জি স্যার। 119 কে? পাপিয়া সরওয়ার। জি স্যার শুনতেছি। শুনতেছ? আমরা ভেরিয়েশন ডিউ টু জেনোটাইপ এনভায়রনমেন্ট ইন্টারাকশন বুঝতে চাচ্ছি। এই কথা অর্থ হচ্ছে যে কোনো একটা অ্যানিমেল এক এনভায়রনমেন্টে অন্য একটা অ্যানিমেলের থেকে ভালো হইতে পারে বা পারফরম্যান্স ভালো হইতে পারে, কিন্তু তাকে যদি অন্য একটা অ্যানিমেল অন্য একটা এনভায়রনমেন্টে নিয়ে যাওয়া হয় তাহলে ওই একই অ্যানিমেল ওই অ্যানিমেলের থেকে খারাপ হতে পারে। এই কথা অর্থ হচ্ছে genotype A may be superior to genotype B in environment X but inferior in environment Y. এই কথা বুঝতে পারছো? জি স্যার। না স্যার বুঝতে পারলাম না। আমরা বলছি যে দুইটা অ্যানিমেল কোন একটা অ্যানিমেল এক এনভায়রনমেন্টে পাওয়ারফুল, কিন্তু অন্য এনভায়রনমেন্টে অন্য অ্যানিমেলটা পাওয়ারফুল। বুঝতে পারছো এই কথাটা? জি স্যার। আমরা একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। এটা কি অ্যানিমেল? ক্রোকোডাইল এন্ড ফিশ। ক্রোকোডাইল আর ফিশ সম্পর্ক কি? কে বস এখানে? ক্রোকোডাইল। এখানে কি? এখানেও ক্রোকোডাইল এন্ড জেব্রা। এখানে কি? ক্রোকোডাইল এন্ড হিউম্যান। আর এখানে? এখানে ক্রোকোডাইল এন্ড এ গার্ল। এই চারটা ছবির মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারতেছো? জি স্যার। Yes, sir. এখানে দেখা যাচ্ছে যে কুমির যখন পানিতে থাকে তখন তার পাওয়ার অনেক বেশি হয়, কিন্তু সেই কুমির যদি পানি থেকে তোলা হয় ডাঙায় তাহলে তাকে নিয়ে তত ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে জেনোটাইপ এনভায়রনমেন্ট ইন্টারাকশন। 3 নাম্বার ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ তাকে চিনো তোমরা? চিনি না তো স্যার। জি স্যার। অ্যানিমাল প্ল্যানেটে ক্রোকোডাইল স্পেশালিস্ট ছিল। নাম কে বলতে পারবা? আমি তো জানি না স্যার, কিন্তু মারা ফেলাইছে তো ক্রোকোডাইলই একে। কে কথা বলতেছো? 116। 116 আতিয়া রহমান। তোমার কিছুটা ধারণা আছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে স্টিভ আরউইন, অস্ট্রেলিয়ার জুলজিস্ট। কিন্তু এখন দেখা যাচ্ছে যে উনি খুব ভালো একজন এনিমেলবিদ হওয়ার পরও একটা এনিমেলের আঘাতে তার মারা যায়। সেই এনিমেলটা হচ্ছে একটা ফিশ, স্টিংরে ফিশ। বাংলাদেশেও পাওয়া যায়, শাপলা পাতা নাম মাছটার। এটার লেজের মধ্যে অনেক বিষাক্ত কেমিক্যাল থাকে, ওটা সরাসরি হার্টে ঢুকে গেছিল, এই কারণে এই ভদ্রলোক মারা গেছে। তার নাম হচ্ছে স্টিভ আরউইন। আমার একটা ফোন আসছে, তোমরা একটু কথা বলো নিজেরাই। ওকে স্যার। এ কনক আছিস? কনক কত 4 নাম্বার আছে? মেয়েটা কি করতেছে কুমিরের সাথে? এটি আবার হ্যাঁ ওখানে তো বসে আছে। তোর কোন কাম নেই গো, কুমিরের পিঠে যাবো সেটা করকে বসাতে পারো? আমার বাড়ির সোফা নাই। এই কৌশিক সেলফি তুলতেছে কুমিরের সাথে। সেলফি কই তার? ওইতে আরাকাতে কি এখন দেখছে? এটা কি খেলনা করি না কি? আয়সা কি দেখছে? এটা আরাকাতে কত
এই দেখ তো এই মেয়েটা জায়গা কুমিরটা মারাই যাবে না গা? নাকা কি কইছিস? সামনের মাথাটা ঢুকি দেওয়া লাগবে এই জায়গা। এখনো কুমিরের পেটে চড়বি? তুই চর আগে একটা নিয়ে আয় কুমির। ওই যে মেয়েটার মতো করে সুন্দর করে বসে সেলফি তুলবি, আয়েশা তো সেলফি তুলে দিবে। তুই আগে উদ্বোধন কর বসে, না আমি ঠিক আছে, তারপর আমাদের বিনোদন শেষ। বললাম যে স্টিভ আরউইনের জীবনী বুঝতে পারছো? জি স্যার, হালকা বুঝলাম। ভদ্রলোক এত জনপ্রিয় ছিল, ডিসকভারি চ্যানেলে এখনো উনার প্রোগ্রাম দেখায়, অথচ উনার মারা যাওয়ার 12 বছরের বেশি হয়ে গেছে। এখন উনার ছেলে মেয়ে এবং ওয়াইফ উনার যে প্রোগ্রাম, উনার যে একটা চিড়িয়াখানা আছে ওটা রান করে এখনো। এনিমেল ডিসকভারি দেখলে তোমরা এখন দেখতে পাবা। ওইটা প্রোগ্রামটার নাম হচ্ছে দি আরউইনস। তোমরা কি দেখো ডিসকভারি? কয়জন ডিসকভারি দেখো? হাত তুলো তো দেখি। এখানে কিন্তু হ্যান্ড শো করা একটা অপশন আছে। একজন পাওয়া গেছে, 6 জন, 10 জন, 12 জনের মতো পাওয়া গেছে। ঠিক আছে, সমস্যা নাই। ডিসকভারি ছাড়াও আরো অনেক চ্যানেল আছে দেখার। এখানে কি দেখা যাচ্ছে? টাইগার অ্যাটাক। জঙ্গলের মধ্যে যদি মানুষ যায় তাহলে তার কি অবস্থা করবে বাঘ, আবার সার্কাসের বাঘের কি অবস্থা করে মানুষ। তাহলে এটা হচ্ছে জেনোটাইপ এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন। কোন একটা এনভায়রনমেন্টে যে এনিমেলটা পাওয়ারফুল হয়, অন্য এনভায়রনমেন্টে গেলেই সেই এনিমেলটা ইনফেরিয়র হতে পারে। নেক্সট আমরা আরেকটা টপিক ছিল ভেরিয়েশন ডিউ টু জেনোটাইপ এনভায়রনমেন্ট অ্যাসোসিয়েশন। আগেরটা কি ছিল? সাজ্জাদ, জহির, সৈকত আইডি লেখনি এখনো? স্যার লিখতেছি স্যার। বললাম যে এর আগের পয়েন্টটা কি ছিল? শুনতে পাচ্ছ সাজ্জাদ, জহির, সৈকত? স্যার আগেরটা ছিল সরি স্যার, খেয়াল করতেছে না স্যার। এত কঠিন কিছু ছিল না। জি স্যার। আমি বলছি এর আগেরটা ছিল ইন্টারঅ্যাকশন, জেনোটাইপ এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন। এটা হচ্ছে জেনোটাইপ এনভায়রনমেন্ট অ্যাসোসিয়েশন। তাহলে অ্যাসোসিয়েশন আমরা কখন বুঝবো? সোজা কথায় আমরা যদি বলি যে কোনো একটা এনিমেল যদি কোনো এনভায়রনমেন্টে ভালো পারফরমেন্স করে, তাকে আবার ওই ধরনের এনভায়রনমেন্ট প্রোভাইড করা, তাহলে সে আরো বেশি পারফরমেন্স করবে। এটা হচ্ছে জেনোটাইপ এনভায়রনমেন্ট অ্যাসোসিয়েশন। ধরো একটা ফার্মারের বাসায় 6টা ক্যাটেল আছে যারা মিল্ক প্রোডাকশন করে। এখন দেখা যাচ্ছে যে 6টার মধ্যে একটা খুব ভালো মিল্ক প্রোডাকশন করে। এরকম থাকে না, বাড়িতে 6টা এনিমেল থাকলে একটা এনিমেল অনেক বেশি প্রোডাকশন দেয়। কি সাজ্জাদ? জি স্যার। এখন যে কৃষক বা যে ফার্মার থাকে, যে এনিমেলটা বেশি প্রোডাকশন দেয় তার প্রতি একটা সিম্প্যাথি থাকে বা তার প্রতি একটা ফ্যাসিনেশন থাকে, সে তখন তাকে বেশি ফুড প্রোভাইড করে বা তার আরাম আয়েশ আলাদা রকমের হয়, তার খাবার দাবারও বেশি হয়। হয় কি হয় না? সাজ্জাদ,
নেটওয়ার্কের সমস্যা নাকি তোমার? কথা রেসপন্স করো না। জি স্যার 30 আওয়াজটা জি স্যার। আসছো? স্যার সরি স্যার, একটু নেটওয়ার্কের প্রবলেম চলতেছে। আচ্ছা ঠিক আছে। বাড়িতে যখন দেখবা যে একটা লোকের 3-4টা সন্তান, একটা সন্তান দেখবা টাকা পয়সা ইনকাম করতেছে, তার সাথে ব্যবহার খুব ভালো, আর যে বেকার ছেলে থাকে তার অবস্থা খারাপ, তাই না? জি স্যার। জি স্যার, সেই খারাপ স্যার। খুবই খারাপ ব্যবহার। তোমাদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে নাকি? খুব প্যারা স্যার। এখনো করে নাই, করতে পারে, বলা যায় না। ছেলেদের খারাপ, মেয়েদের সাথে মনে হয় খারাপ ব্যবহার হয় না, তাই না? এদেরকে বিয়ে দিয়ে দেয় স্যার, কাহিনী শেষ। 66 ফাতেমা ইয়াসমিন, ইয়েস স্যার। কি তোমাদের সাথে কি বাড়িতে খারাপ ব্যবহার করে? না স্যার, করে না। তাহলে বোঝাই যাচ্ছে কত বৈষম্য। সেই ভ্যারাইটি স্যার। স্যার খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যাবে যে যদি বেকার ছেলে বাড়িতে বসে থাকে, আর যদি এরকম লকডাউন থাকে যার কোনো শেষ নাই, আর 2 দিন পর পর বলে ইন্টারনেটের খরচ লাগবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু কিছু বলবে না। ছেলেরা বলবে যে হয় তোমার 2 দিন পর পর এত ইন্টারনেট লাগে, জি স্যার। তাই না? 27 অপূর্ব। জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছি। সবারই একই সমস্যা। যে এনিমেলটা দুধ ভালো দেয়, বাড়ির বাচ্চা কাচ্চাগুলো ওকে খাবার দেয়, আর যে এনিমেলের অবস্থা খারাপ ওর দিকে কেউ তাকায় না, এরকম হাড্ডি বের হয়ে যায়। তাহলে অ্যাসোসিয়েশন বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। স্যার এটা কে বাইক চালাচ্ছে স্যার? হুম, কে বাইক চালাচ্ছে? থ্যাংক ইউ স্যার। তোমাদেরই মতো কেউ একজন। স্যার আমার 17004003 অ্যাটেন্ডেন্স। এটা সামনের দিন। স্যার একটা কোশ্চেন স্যার। আজকে কোশ্চেন কার কি আছে সেটা বলো, অ্যাটেন্ডেন্স বাদ দিয়ে অন্য কোশ্চেন বলো। স্যার সিলেকশন ডিফারেন্সিয়েশন ওইটা স্যার যদি আরেকটু বুঝিয়ে দিতেন। সিলেকশনের উপরে আমাদের একটা চ্যাপ্টার আছে, আমরা সেটা পড়বো। তারপরও যেহেতু তুমি আজকে বললা, সেখানে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। সিলেকশন ডিফারেন্সিয়াল আমরা বলছিলাম, বলো। স্যার বুঝিনি, কে কথা বলতেছো? স্যার দেন স্যার 52 স্যার। কি সমস্যা? আচ্ছা, আমরা সিলেকশন ডিফারেন্সিয়ালটা আগে বুঝে নেই। সিলেকশন আমরা বলছি যে কোনো একটা অ্যানিমেল পপুলেশন তো বুঝো। যে জিজ্ঞেস করছো কোশ্চেন সে লাইনে আসো, সে আনমিউট করো। জি কে? স্যার। এটি কত? স্যার আমি আয়েশা স্যার 25। তাহলে তুমি বোঝার চেষ্টা করো যে যদি কোনো একটা অ্যানিমেলের পপুলেশন থাকে, পপুলেশনের মধ্যে 10টা অ্যানিমেল থাকে যারা মিল্ক প্রোডাকশন দেয়। এখন 10টা অ্যানিমেলের মধ্যে এভারেজ প্রোডাকশন হচ্ছে 6 লিটার পার ডে। 6 লিটার পার ডে। এখন এর অর্থ হচ্ছে যে 10টার মধ্যে কিছুগুলা 1 লিটার দিতে পারে, কেউ 8 লিটার দিতে পারে, কেউ 12 লিটার দিতে পারে, কেউ 20 লিটারও দিতে পারে কোন কোন অ্যানিমেল। জি স্যার। এখন এখান থেকে আমরা যে কোনো এভারেস্টার একটা অ্যানিমেল যদি সিলেক্ট করি যার পারফরম্যান্স এভারেজের থেকে কম বা বেশি, এভারেজ যদি 6, এভারেজ কত বলছিলাম, কত লিটার পার ডে? 6 লিটার পার ডে। 6 লিটার পার ডে। এভারেজ যদি 6 হয়
আমরা একটা অ্যানিমেল নিলাম যার এভারেজ যার প্রোডাকশন হচ্ছে 10 লিটার পার ডে, তাহলে এখানে সিলেকশন ডিফারেন্সিয়াল কত হচ্ছে? 4 লিটার 4 লিটার। এটা আবার নেগেটিভও হইতে পারে। ধরো আমরা একটা 2 লিটার পার ডে অ্যানিমেল যদি নেই, সিলেক্ট করি, তাহলে এখানেও -4 সিলেকশন ডিফারেন্সিয়াল হচ্ছে -4। মানে স্যার আমরা হচ্ছে যে অ্যানিমেলটা সিলেক্ট করব ওইটার পারফরম্যান্স থেকে বেস পপুলেশনের মানে বেস পারফরম্যান্সটা এভারেজ পারফরম্যান্সটা মাইনাস করব। হ্যাঁ হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? সিলেকশন রেসপন্সটা একটু সিলেকশন রেসপন্স হচ্ছে যে সিলেকশন ডিফারেন্সিয়ালের পরের স্টেজ। সিলেকশন করার পরে একটা প্যারেন্ট সিলেকশন করলাম, তাদের যে বাচ্চাটা হবে সেই বাচ্চার পারফরম্যান্স কতটুকু বেশি হবে আগের জেনারেশনের চেয়ে, বেস পপুলেশন যে ছিল সেখানকার থেকে। সিলেক্টেড প্যারেন্টস এর মধ্যে মেটিং করানোর পরে তাদের যে বাচ্চার পারফরম্যান্স হবে সেটাকে আমরা বলবো আগের যে বেস পপুলেশনের থেকে পার্থক্য। একটা হচ্ছে প্যারেন্টস এর সাথে বেস পপুলেশনের ডিফারেন্স, একটা হচ্ছে অফস্প্রিং এর সাথে বেস পপুলেশনের ডিফারেন্স। বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ভালো থাকো সবাই। মিটিং স্যার। ভালো থাকেন স্যার। 75 স্যার। এক্সকিউজ মি স্যার। কেউ কিছু বলবা? স্যার গত ক্লাসের আমি অ্যাটেন্ডেন্স ভেরিফাই করার কারণে গত ক্লাসে